নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জানাই আগত নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজকে একটা অনেক পুরনো ঐতিহ্যবাহী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কম বেশি সকলের বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। আজ বানাচ্ছি নিরামিষ ছানার ডালনা, আর সেটার মধ্যে দিয়েছি আলু পটল। তাহলে রেসিপিটা পুরোটা আমার সঙ্গে দেখতে থাকো। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারবে। বিশেষ করে কালকে তো একটা স্পেশাল দিন। অনেকে যারা ভাবছো কালকে কি বানাবো, কালকে পয়লা বৈশাখের লাঞ্চ মেনুতে এই নিরামিষ ছানার ডালনাটা কিন্তু তোমরা রাখতে পারো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ছানা। একদম জল ঝরানো ছানা নিয়েছি 400 গ্রাম। ছানাটা দেখেই বুঝতে পারছো ছানাটার মধ্যে কিন্তু একদমই জল নেই। ছানাটা অনেকক্ষণ একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম, সবটা এক্সেস জল কিন্তু বেরিয়ে গেছে। এবার এই ছানার মধ্যে বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, আর অল্প একটু কাজু আর কিশমিশ কোচানো দিয়েছি। এটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। বাইন্ডিংয়ের জন্য ময়দা কিন্তু ওইটুকু দিতেই হবে, না হলে বড়াগুলো বা কোপ্তাগুলো ভাজা যাবে না। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো তোমরা দিতেই পারো। আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না, আমি 1 চিমটি মতো জিরে গুঁড়ো দিলাম। খুব ভালো করে হাত দিয়ে একদম মেখে নিতে হবে। একটা স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে চটকে মেখে নেওয়ার পর বুঝতে পারবে ডোটা একদম মসৃণ হয়ে গেছে। তখন এটা থেকে ছোট ছোট গোল গোল করে কোপ্তাগুলো বা বড়াগুলো বানিয়ে ফেলতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি, হাতে সুন্দর করে মেখে নিয়েছি সাদা তেল মেখে নিয়ে বড়াগুলো যদি বানানো হয় সেক্ষেত্রে বড়াগুলো কিন্তু হাতে লেগে যাবে না। এই রেসিপিটা আশা করি সবাই খুব ভালো বানাতে পারে বাড়িতে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরমভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি। একবারে গোল বলের মতো করিনি, আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেছি। তোমরা চাইলে গোল গোল বানাতে পারো। অনেকে একটু লম্বা লম্বা মুইঠার মতো ছানার কোপ্তাগুলো পছন্দ করো। যে যেমন শেপ দেবে পছন্দ মতো বানিয়ে নিও। ব্যাস, কথা বলতে বলতে ওদিকে ছানার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। কড়াইয়ের ওপর গরম করে নিচ্ছি সাদা তেল। আমি রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব, কিন্তু বড়াগুলো বা কোপ্তাগুলো আমি সাদা তেলে ভেজে নেব। আর একটা কথা এখানে বলে রাখি, এই কোপ্তাগুলো যখন তোমরা ভাজবে একটু পেশেন্স নিয়ে ভাজতে হবে, কারণ খুব নরম থাকে তো। আর ছানার এই কোপ্তাগুলো নরম তুলতুলে হওয়ার জন্য আমি কিন্তু ময়দার পরিমাণটা কম ইউজ করেছি। 400 গ্রাম ছানার মধ্যে আমি মাত্র বড় চামচের 1 চামচ ময়দা দিয়েছি। অনেকে বেশি ময়দা দিয়ে করে, যারা এই বড়াগুলো ভাজতে অসুবিধা হয় যাদের খুব, তারা একটু বেশি ময়দা দেয়। সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো অত নরম তুলতুলে হয় না, একটু শক্ত হয়ে যায়। অল্প ময়দা দিয়ে বানালে বড়াগুলো একটু ধৈর্য সহকারে ভাজলেই কিন্তু খুব সহজভাবেই ভাজা হয়ে যাবে। বড়াগুলো দেখছো লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু ছানার বড়া, এগুলো ভাজার সময় একটু 2 পিঠে লাল লাল হয়ে যাবে। বাকি যে বড়াগুলো আছে সেম প্রসেসে একে একে ভেজে নিই। তারপর ভেজে নেব পটল, তারপর মেন রান্নায় ফিরে যাব। ছানার কোপ্তাগুলো ভাজতে একটু টাইম লাগবে, কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম একটু ধৈর্য নিয়ে ভাজা হয়, তাই টাইম একটু বেশি লাগে। ব্যাস, সব ছানার কোপ্তাগুলো ভেজে নিয়েছি। যে তেলটা রয়েছে সাদা তেলটা, সেটা আর ওয়েস্টেজ করব না। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। এবার ভেজে নিতে হবে পটল। অনেকে নর্মাল এই ছানার কোপ্তা বানিয়ে আলু দিয়েও বড়া করে, আবার অনেকে পটলটা ইউজ করে। আমি এখানে পটলটা দেব। আলু পটল দিয়ে ডালনাটা খেতে যেন বেশি ভালো লাগে। পটলটা অল্প একটু নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর পটল ভাজার সময় এখন কিন্তু একদমই হলুদ দিও না, সেক্ষেত্রে কিন্তু বাকি যে তেলটা থাকবে তেলের কালারটা একদম কালো হয়ে যাবে, পটলগুলোও কালো হয়ে যাবে। শুধুমাত্র নুন দিয়ে পটলটা ভেজে তুলে নিতে হবে। 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করলাম। চলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তাহলে না পটলটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। পটল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নিচ্ছি। যদি চাও তোমরা আলু ভাজতে পারো, আবার অনেকে খুব বেশি তেল লাগবে বলে আলু ভাজা পছন্দ করে না, সেক্ষেত্রে আলুটা না ভাজলেও হবে, কষানোর সময় আলুটা দিয়ে দিলেও হবে। এবার এই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে করলে তরকারির স্বাদটা কিন্তু আরেকটু ভালো হবে। চলো, এবার আলু ভাজার সময় কিন্তু অল্প একটু নুন আর হলুদ আমি দেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি তেল কিন্তু লাগেনি। পটল ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেল দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলে অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে আর কম তেলের মধ্যে জিনিসটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। ব্যাস, কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে একদম 1 থেকে 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটা তো আমরা যখন মশলা কষানোর পর দেবো তখন তো আলু সেদ্ধ হয়েই যাবে। আলুটাকে তাই হালকা করে একটু ভেজে তুলে নিলাম। ব্যাস, আলু কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওদিকে আমি না একটা বাটা মশলা বানিয়ে রেখেছি, বেসিক একদম বাটা মশলা বানিয়ে রেখেছি। একটা মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি আদা, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, খুব বেশি মশলা কিন্তু লাগে না। ছানার যে কোপ্তাগুলো হয় না, তার যে ফ্লেভারটা যখন তরকারির সঙ্গে মেশে খেতে দুর্দান্ত লাগে। এবার দেখো, আলু ভেজে তুলে নেওয়ার পর এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়ন। এখানে 3টে শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আমি দিয়েছি অল্প একটু জিরে, আমি দিলাম গোটা জিরে দিতে পারো এর মধ্যে, আর দিয়েছি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ। গোটা গরম মশলা একটু দিলে না ফ্লেভারটা বেশ ভালো আসে। ব্যাস, ফোড়নটাকে আগে সুন্দর করে কিন্তু ভাজতে হবে। ফোড়নটাকে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা একসাথে যে বলছিলাম পেস্টটা বানিয়ে রেখেছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় বা তলা থেকে লেগে না যায়। মশলাটা সুন্দর করে আমরা এবার কষিয়ে নেব। যেহেতু টমেটো, আদা সব কিছুরই একটা কাঁচা গন্ধ আছে, তো যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষানো হচ্ছে আমরা আলুটা দেব না। এবার একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো বেসিক মশলাগুলো একে একে অ্যাড করতে থাকবো। অ্যাড করে দিয়ে ভালো করে শুকনো মশলাগুলোর সঙ্গে বাটা মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ ব্যবহার করেছি কালারটা যাতে ভালো আসে, তোমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারো। টমেটো বাটা দিলে তরকারির কালার এমনি ভালো আসে। এবার খুব ভালো করে কিন্তু লাল লাল করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। চলো, এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। চিনিটা কিন্তু একদম শেষে গিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না আর ছানার যে কোনো রান্নার মধ্যে চিনি একটু পরে খেতে বেশ ভালো লাগে। চাইলে 2 চামচ টক দই কিন্তু ফেটিয়ে এই সময় দিতে পারো, আমার কাছে টক দইটা ছিল না বলে আমি দিইনি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে ভেজেও তোমরা ব্যবহার করতে পারো। আমি আলু আগে থেকে সেদ্ধ করিনি, তাই মশলা কষার সময় আলুটা দিয়ে গরম জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলু যেহেতু আগে থেকে ভাজাই আছে, সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। মশলার সঙ্গে আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার চলো, যে ঝোল বা গ্রেভিটা বানাবো তার জন্য দিয়ে দেবো গরম জল। আর আমার প্রত্যেকটা রান্নার ভিডিও তোমরা যদি ফলো করো, আমি একটা কথাই বলি, যে কোনো রান্নার ঝোল বা গ্রেভি যখন বানাবে অবশ্যই গরম জলটা ইউজ করবে। আমাদের হাতের কাছে ঠান্ডা জল থাকে বললে ঠান্ডা জলটা ঢেলে দিই, সেক্ষেত্রে দেখা যায় তরকারির স্বাদটা কিন্তু ততটাও ভালো আসে না। একমাত্র গরম জল যদি ইউজ করা হয় না, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। গরম জল দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে কিছুক্ষণ কিন্তু ভালো করে ফুটিয়ে নেব আলুর সঙ্গে। পটলটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে, পটলটা এখন সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো, আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর তো চিনি দিতে কোনো অসুবিধা নেই। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। চিনিটা তখনই দেবে যখন সবজি, আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে, একদম শেষে গিয়ে। চিনি আগে থেকে দিয়ে দিলে না সবজিগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, আর অনেক সময় দেখা যায় ঠিকভাবে সেদ্ধও হতে চায় না। 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে এবার ছানার কোপ্তাগুলো বা বড়াগুলো উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। যেহেতু কোপ্তাগুলো একদম নরম হয়েছে, তাই কোপ্তাগুলো দেওয়ার পর বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া আর করা যাবে না, সেক্ষেত্রে সব কিন্তু কোপ্তা ভেঙে যাবে। হালকা করে উপর থেকে সাজিয়ে দেবে, ও যতটুকু ঝোল টেনে নেওয়ার ততটুকু ঝোল টেনে নেবে, আরও দ্বিগুণ ফুলে নরম তুলতুলে হয়ে যাবে। আমি যেভাবে ছানার ডালনার রেসিপিটা দেখালাম, সেইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খাও তো বুঝতে পারবে কতটা স্বাদের হয়। আর দেখে যতটা মনে হচ্ছে একটু ঝামেলা, খুব কিন্তু ঝামেলার কাজ একদমই নয়। শুধু ছানার বড়া কটা একটু পেশেন্স বা ধৈর্য নিয়ে ভাজলেই কিন্তু খুব সহজে তোমরা বাড়িতেই এই ডালনার রেসিপিটা বানাতে পারবে। যে কোনো স্পেশাল দিনে একটু স্পেশাল আইটেম না খেলে হয়? এই ধরো, বাঙালির
পয়লা বৈশাখ, এটা একটা সাবেকি দিন। আর এই দিনে সাবেকি রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু পয়লা বৈশাখে রান্না বানাচ্ছি, ঘি তো একটু দিতেই হবে, বাঙালির ঐতিহ্য হচ্ছে ঘি। সব শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস আলু পটল দিয়ে ছানার ডালনা একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, এমনকি পোলাও বা রাইস দিয়েও সার্ভ করতে পারবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আজকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে কালকে সবাই বাড়িতে এই রেসিপিটাই বানাতে পারে। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থেকো। কালকে বছরের প্রথম দিন, সবাই খুব আনন্দে কাটাও, সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো, টাটা।